জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 4 পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কি আছে সায়েরের লেখায়? এরই প্রথম পর্বটি নিয়ে আমাদের আজকের আয়োজন। লেখাটির শিরোনাম হতে পারে জুলাই বিপ্লবে সাদিক কায়েম ও শিবির। গত কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশন এবং শিবিরের মধ্যে প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি হচ্ছে। এর কারণ হলো জুলাইয়ের গণ অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের ক্ষেত্রে পরস্পর কে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে তা নিয়ে। তাদের এই অন্তহীন বিতর্ক দেখে আমি ও আমার বন্ধুরা আর চুপ করে থাকতে পারলাম না। আমরা ভাবলাম এই আন্দোলনকে ঘিরে অনেক অজানা কথা রয়েছে, এক প্রকৃত সত্য রয়েছে যা উন্মোচন করা উচিত। যেহেতু আমি অন্য মহাদেশে থাকি এবং আন্দোলনের সময় সেনাবাহিনীর ক্ষুব্ধ ও আন্দোলনে সহমর্মী শত শত অফিসারের সঙ্গে হাজারো কাজে ব্যস্ত ছিলাম, তাই মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পড়েছিল আমার দীর্ঘদিনের আস্থাভাজন একজন নারীর উপর। তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক। তাই এবার আমি সেই ঐতিহাসিক ঘটনাগুলোর অলিখিত আখ্যান লিপিবদ্ধ করতে বসেছি। তখন ২৬ জুলাই রাত ১০:১০। আমার আস্থাভাজন সেই নারী সাংবাদিক যুক্তরাষ্ট্র প্রবাসী এক সাংবাদিকের কাছ থেকে একটি বার্তা পান। তিনি সেই নারীকে 4 জন আন্দোলনকারী সমন্বয়কের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করেন। সমন্বয়করা তখন হাসপাতালে চিকিৎসা নিয়ে গোয়েন্দাদের নজর এড়িয়ে পালিয়ে আসার চেষ্টা করছিল এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একটি অ্যাম্বুলেন্সে আটকে ছিল। সঙ্গে সঙ্গে আমার সেই আস্থাভাজন নারী সাংবাদিক আমাকে ফোন করেন, আর এভাবেই আমি সরাসরি আন্দোলনকারী ছাত্রদের কার্যক্রমে যুক্ত হয়ে যাই। তখন আমি নারী সাংবাদিককে পরামর্শ দিই যে আমাদের দুজনের পরিচিত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে, তিনি কিছু করতে পারেন কিনা। এরপর নারী সাংবাদিক আমাদের সেই পরিচিত কর্মকর্তাকে ফোন করেন এবং তাকে বলেন যে এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস এমন ক্ষেত্রে নিরাপত্তা দিতে আগ্রহী হয়েছিল, যেমন 2023 সালের সেপ্টেম্বরে সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে শেল্টার দেওয়া হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস আমাদের হতাশ করে। সেই কর্মকর্তা জানান এবার সেটা সম্ভব হবে না, কারণ দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত দায়িত্বে ছিলেন না এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসিনা সরকারের ক্ষোভের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে চাইছিলেন না। তবে তিনি এটা বলেন যে ব্যক্তিগতভাবে তার কয়েকজন পরিচিতর সঙ্গে কথা বলবেন, কেউ সাহায্য করতে আগ্রহী হলে জানাবেন। এদিকে আমার আস্থাভাজন নারী সাংবাদিক তার অন্যান্য পরিচিতদের সঙ্গেও যোগাযোগ করেন, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো ব্যবস্থা না হলে তিনি নিজ বাসায় ছেলেগুলোর আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে জানান। তবে 20 মিনিট পরে দূতাবাসের সেই কর্মকর্তা তাকে ফোন করে জানান যে গুলশানের একটি বিদেশি সংস্থার অফিসে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা 4 সমন্বয়ককে গ্রহণ করবেন। আমি তখন যুক্তরাষ্ট্র প্রবাসী ওই সাংবাদিকের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ছেলেগুলোর নিরাপদ আশ্রয়ের বিষয় জানাই। নম্বরটি ছিল সালমান নামের এক শিক্ষার্থীর। গোটা আন্দোলন চলাকালে আমি তাকে সে নামেই চিনতাম। তবে যাকে গত বছর 23 সেপ্টেম্বর জানতে পারি যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামেই এখন অধিক পরিচিত। যাই হোক, আমি ঢাকার কয়েকটি সোর্সের সঙ্গে যোগাযোগ করে তাদের গুলশান 2-এর নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর পরিকল্পনা করি। অবশেষে 4 জন ছাত্রকে 2 রিকশায় গুলশানে পাঠানো হয় এবং রাত 12টার মধ্যেই তারা নিরাপদে পৌঁছে যায়। তবে শর্ত ছিল 28শে জুলাই সকাল 9টার মধ্যে তাদের স্থান ত্যাগ করতে হবে, কারণ তখন সেই বিদেশি সংস্থার অফিস খুলে যাবে। 27 জুলাই সন্ধ্যায় স্বনামধন্য আলোকচিত্রী শহীদুল আলম ভাই এই ছেলেদের ব্যাপারে জানতে পারেন এবং তাদের নিরাপত্তার দায়িত্ব নেন। এতে আমরা স্বস্তি পাই, কারণ এরপর 2 দিন ধরে আমরা ধরে নেই তারা তার কাছেই নিরাপদে আছে। এদিকে সালমান অর্থাৎ সাদিক কায়েম আমাকে ফোন করে অনুরোধ করে যে তারা যদি আগামী 2-3 দিনের মধ্যে আন্দোলনের উপর একটি প্রদর্শনীর জন্য ইএমকে সেন্টার বুক করতে চায় এবং আমি বুক করার ক্ষেত্রে কোনো সাহায্য করতে পারি কিনা।
আমি আমার আস্থাভাজন নারী সাংবাদিককে বিষয়টি দেখতে বলি। তিনি সালমানের পরিকল্পনা শোনেন এবং এএফপির তৎকালীন ব্যুরো প্রধান শফিকুল আলম ও সর্বজন শ্রদ্ধেয় মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিনের সঙ্গে পরামর্শ করেন। তারা জানান ইএমকে সেন্টার বুক করা সম্ভব নয়, কারণ এর জন্য সরকারের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। অন্যদিকে দৃক গ্যালারি 10 আগস্টের আগে এমন কোনো ইভেন্টের জন্য উন্মুক্ত হবে না। সালমানকে অর্থাৎ সাদিক কায়েমকে একথা জানানো হলে সেই মুহূর্তেই প্রদর্শনীর পরিকল্পনা বাতিল করা হয়। 28 জুলাই দুপুর 12:09 সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে আরেকটি বার্তা পাঠায়। সে আরেক সমন্বয়ক আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার অনুরোধ করে। তিনি বার্তাটি আমাকে ফরওয়ার্ড করেন এবং আমি তখন একটি দূতাবাসে কর্মরত এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করি। তিনি রাজি হন কাদেরকে তার গুলশানের বাসায় আশ্রয় দিতে। বাসাটি ইউএস অ্যাম্বাসির অতি নিকটে, কিন্তু সেটা তার অফিস শেষ হওয়ার পর অর্থাৎ বিকেল 4টার পরেই সম্ভব হবে। আমি নারী সাংবাদিককে সমন্বয়কের দায়িত্ব দেই। কাদের তখন শনিরাখড়ায় ছিল, যা গুলশানের অনেক দূরে, তাই তাকে অর্ধেক রাস্তা অবধি আসতে বলা হয়। সেখান থেকে তাকে আশ্রয়দাতা গুলশানে নিয়ে আসেন। এর মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদের কার্যক্রমে সরাসরি অবগত হওয়া শুরু করেন। চট্টগ্রামে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের মাধ্যমে তিনি কাদেরের হোস্টের নিকট থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন। সে রাতে আমরা জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বকর মজুমদার ও নুসরাত তাবাসসুম ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহার করেছেন। আমরা বিস্মিত হই। রাত 9:50 সালমান সেই নারী সাংবাদিককে জানায় যে আন্দোলন চলবে এবং আব্দুল কাদের, আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ এবং মাহিন সরকার নেতৃত্ব দেবে। আমি পরামর্শ দিই যে এই 4 জন নতুন নেতা তাদের অবস্থান থেকে একটি ভিডিও বার্তা রেকর্ড করুক এবং নারী সাংবাদিককে মাঠ পর্যায়ে সমন্বয়কের দায়িত্ব দেয়। সালমান এরই মধ্যে নারী সাংবাদিকের কাছে আমাদের নতুন 4 নেতার যে বক্তব্য রেকর্ড করবেন সেটির স্ক্রিপ্ট পাঠায় এবং ঠিক করতে বলে। তিনি সেটি আমার কাছে পাঠিয়ে ঠিক করতে বলেন, আর তিনি নিজে বার্তাটির ইংরেজি অনুবাদ করেন। সেই ভিডিও বার্তাগুলি প্রকাশ হচ্ছে না দেখে আমরা দুজনেই রাত 11:04 সালমানকে 2টি বার্তা পাঠাই। জিজ্ঞেস করি কেন এখনো প্রকাশ হচ্ছে না। রাত 11:35 সালমান জানায় যে ভিডিও বার্তা প্রকাশের পরিকল্পনা বাদ দেয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি এখন তোলা হবে কিনা তা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে বিতর্ক চলছে। শেষ পর্যন্ত তারা আপাতত 9 দফা দাবিতেই স্থির থাকার সিদ্ধান্ত নেয়। রাত 12টায় একটি বিবৃতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেটার হেডে প্রকাশিত হয়। কাদের ইংরেজি ও বাংলা উভয় ভাষায় একটি ভিডিও বার্তা রেকর্ড করে, যা তার আশ্রয়দাতা ডাউনলোড করা টেলিপ্রম্পটার থেকে পড়া হয়। পরদিন 29 জুলাই বিকেল 4:50 নারী সাংবাদিক সালমানের ফোন পেলেন। সালমান জানতে চাইল হান্নান, রিফাত, মহিন আর মেহেদির জন্য কি নিরাপদ জায়গার ব্যবস্থা করা যায়। পরে জানা গেল মেহেদি ছাত্রদলের জাহাঙ্গীরনগর ইউনিটের আব্দুল গাফফার জিসান। ওরা তখন গুলশানের নর্থ এন্ড কফি রোস্টারে বসে আছে। 1 ঘন্টার মধ্যে কারফিউ শুরু হবে এবং কফি শপটি বন্ধ হয়ে যাবে। ওদের যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া দরকার। নারী সাংবাদিক তড়িঘড়ি করে বিভিন্ন জনকে ফোন করতে শুরু করলেন তাদের আশ্রয়ের খোঁজে। বন্ধু পরিচিত সবাইকে ফোন করলেন। কেউ কি সাহস করে এই ছেলেদের কয়েক ঘন্টার জন্য আশ্রয় দেবে? রাত কাটানোর জায়গা করার আগ পর্যন্ত একবার ভেবেছিলেন ছেলেদের নিজের অফিসে পাঠাবেন। অফিসটা আইন প্রয়োগকারী সংস্থার আওতার বাইরে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে হয়নি। আমাদের বন্ধু ফাহিম আহমেদ আর আন্দালিব চৌধুরী রাজি হলেন। বনানীতে তাদের বাড়িতে ছেলেদের থাকার ব্যবস্থা করলেন। তখন নর্থ এন্ড বন্ধ হয়ে গেছে। ছেলেরা আশ্রয় নিল বনানীর একটি কোচিং সেন্টারে। আন্দালিবের সাথে নারী সাংবাদিক সমন্বয় করলেন। আন্দালিব নিজে ছুটে গেলেন ছেলেদের লুকিয়ে থাকার জায়গা থেকে তাদের তার বাসায় নিতে। আন্দালিব একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার। এই নারী 18 জুলাই থেকে কোটা আন্দোলনের সঙ্গে জড়িত। অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন আন্দোলনে যোগ দিয়েছে তখন থেকেই। আন্দালিবের আশ্রয়ে ছেলেরা গেলেই নিরাপদ বোধ করে। শিক্ষার্থীরা নারী সাংবাদিককে জানালেন
তারা রাতটা সেখানেই কাটাতে পারবে। আন্দালিবের স্বামী ফাহিম, তিনি একটি নামকরা কোম্পানির সিইও। আমার আস্থাভাজন নারী সাংবাদিক চাননি এই আন্দোলনে তাদের আরও জড়িয়ে ফাহিমের ক্যারিয়ার বা কোম্পানির ক্ষতি হোক। তাই দম্পতির আপত্তি সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিন সকালেই ছেলেদের সরিয়ে নেওয়া হবে। তারপর শুরু হলো আবার ফোনের পর ফোন। নারী সাংবাদিক হন্যে হয়ে ছেলেদের জন্য নিরাপদ জায়গা খুঁজতে শুরু করলেন। কাদেরের আশ্রয়দাতাকে জিজ্ঞাসা করা হলো তিনি আরও কি কয়েকজনকে আশ্রয় দিতে পারবেন। তিনি জানালেন তার ফ্ল্যাটে আরও 4 জন থাকার জায়গা নেই। তবে তিনি আশ্বাস দিলেন তিনি তাদের আশ্রয়ের জন্য জায়গা খুঁজে দেবেন। সন্ধ্যা 7:29 খবর এলো পুরনো ঢাকায় একটি নিরাপদ জায়গা পাওয়া গেছে। কিন্তু বনানী থেকে পুরনো ঢাকায় ছেলেদের যাওয়া সহজ নয়। সে সময় পরিস্থিতি তুঙ্গে। তাই রেজাকে অনুরোধ করা হলো শিক্ষার্থীদের পৌঁছে দিতে। তিনি রাজি হলেন। এদিকে আমি মিরপুর ডিওএইচএসে আরেকটি ব্যাকআপ নিরাপদ জায়গার ব্যবস্থা করলাম। আশ্রয়দাতা হলেন ওয়াহেদ আলম, যাকে বিএনপির লোকদের মাধ্যমে চিনি। তার নম্বর নারী সাংবাদিককে দিলাম, যদি তার কোনো ইমার্জেন্সি সাহায্যের প্রয়োজন হয়।